রবীন্দ্রোত্তর বাংলা কবিতার ধারায় সবচেয়ে উল্লেখযোগ্য কবির নাম জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের পরে তার কবিতায় যে নতুন কাব্যভাসের সাক্ষাৎ পাওয়া গেল তা অভিনব এবং আধুনিক। তার সমসাময়িক অনেক কবির মতো তিনি প্রত্যক্ষভাবে রবীন্দ্র বিরোধে অবতীর্ণ হননি। আধুনিক হবার জন্যে প্রকাশ্যে কোনো ঘোষণার মধ্যেও যাননি তিনি, অথচ তিনি প্রায় নিঃশব্দে বাংলা কবিতার যুগান্তর ঘটিয়ে দিয়েছেন। 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার বরিশাল শহরে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাশ। পিতার নাম সত্যানন্দ দাশ, মাতার নাম কুসুম কুমারী দাস। পিতা সত্যানন্দ ছিলেন শিক্ষক এবং ব্রঘুবাদী নামে এক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। মাতা কুসুম কুমারী ছিলেন কবি। শৈশবে জীবনানন্দের বিদ্যাচর্চার সূত্রপাত হয় তার বাড়িতে। তিনি বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে একেবারে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। এই বিদ্যালয় থেকে 1915 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1919 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে বিএ এবং 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। জীবনানন্দের কর্মজীবন ছিল অস্থিরতায় আর অনিশ্চয়তায় জর্জরিত। তার কর্মজীবনের সূচনা কলকাতার সিটি কলেজে। 1922 খ্রিস্টাব্দে তিনি ওই কলেজের ইংরেজি বিভাগে টিউটর পদে যোগ দেন। 1928 খ্রিস্টাব্দে কলেজের আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে আরও কয়েকজনের সঙ্গে জীবনানন্দকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। 1929 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দিল্লির রামজোস কলেজে। 1930 খ্রিস্টাব্দে নিজের অবহেলায় তার এই চাকরিটিও চলে যায়। মাঝে বেশ কিছুদিন কর্মহীন থাকার পর 1935 খ্রিস্টাব্দে তিনি বরিশালের কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। 1947 খ্রিস্টাব্দে তিনি এই চাকরিতে ইস্তফা দিয়ে সপরিবারে কলকাতায় আসেন। কলকাতায় তিনি স্বরাজ ও দ্বন্দ্ব নামে দুটি পত্রিকায় কিছুদিন কাজ করেন। 1950 খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। 1952তে যোগ দেন বরিশা কলেজে। 1953 খ্রিস্টাব্দে বরিশা কলেজের চাকরি চলে গেলে ওই বছরেই তিনি যোগ দেন হাওড়া গার্লস কলেজে। আমৃত্যু তিনি হাওড়া গার্লস কলেজে অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। জীবনানন্দের কাব্যচর্চার সূত্রপাত অল্প বয়স থেকেই, তবে তার প্রথম কবিতা মুদ্রিত হয় 1326 বঙ্গাব্দে এক পত্রিকায়। 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। এই কাব্যে জীবনানন্দের স্বাতন্ত্র্য তেমন স্পষ্ট নয়, কিন্তু 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপির কবিতাগুলিতে জীবনানন্দ উপস্থিত হন রবীন্দ্রোত্তর কালের এক বিশিষ্ট কবিরূপে। চিহ্নিত হয় তার স্বাতন্ত্র্য। ধূসর পাণ্ডুলিপির পরে তার যেসব কাব্য প্রকাশিত হয় সেগুলি হল বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির এবং জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। তার মৃত্যুর পরে প্রকাশিত হয় রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, মন বিহাম, আলো পৃথিবী প্রভৃতি। অনুভূতির নিবিড়তা, উপলব্ধির প্রগাঢ়তা আর চিত্ররূপময়তায় কবিতা এক আশ্চর্য শিল্প লোকে উত্তীর্ণ হয়েছে। বঙ্গভূমির স্নিগ্ধ শান্ত রূপটি যেমন তিনি অঙ্কন করেছেন, তেমনি ফুটিয়ে তুলেছেন মহাযুদ্ধ পরবর্তী নাগরিক জীবনের জটিলতা। জীবনানন্দ কবিতা রচনার পাশাপাশি বহু গল্প উপন্যাসও রচনা করেছেন, কিন্তু তার জীবিতকালে এগুলি প্রায় লোকচক্ষুর অন্তরালেই থেকে গিয়েছিল। এখন সেগুলি প্রকাশিত হওয়ার ফলে জীবনানন্দ সম্পর্কে নতুন চিন্তাভাবনা শুরু হয়েছে। জলপাইহাটি, মূল্যবান, সুতীর্থ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে ট্রাম দুর্ঘটনায় গুরুতর রূপে তিনি আহত হন। 22 অক্টোবর তার জীবন অবসান ঘটে। এরকমভাবে হঠাৎ করে তার জীবনের যবনিকা নেমে না এলে তিনি হয়তো আরও বেশ কিছুদিন সাহিত্য চর্চার সুযোগ পেতেন। বাংলা সাহিত্য জগৎ হয়তো আরও কিছুটা সমৃদ্ধ হতো। তবু যেটুকু তিনি দিয়ে গেছেন তার মূল্য অপরিসীম।